নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, আমাদের বিভিন্ন অর্থাৎ এখানে বিশেষ করে যেগুলো আমরা দেখি, আমাদের জীবনযাত্রার অনেক ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। জীবনযাত্রার যে গতি, সেই গতি অনেক সময় থেমে যায়, অনেক সময় বাধা প্রাপ্ত হয়, সেটা বিভিন্ন ক্ষেত্রে। কারণ আমাদের জীবনের যে আমাদের চাওয়া পাওয়া, সেই ক্ষেত্রে যদি সঠিকভাবে সেটা আপনি যদি না পান, তাহলে আপনার মধ্যে একটা বিষণ্ণতা তৈরি হয়। এটা প্রত্যেক মানুষের মধ্যেই রয়েছে। অর্থাৎ এই চাওয়া পাওয়া না পাওয়া, এটার সঙ্গে যুক্ত রয়েছে আমাদের জ্যোতিষশাস্ত্রের, যেটা হচ্ছে বিশেষ করে একাদশ ভাব। অর্থাৎ যেটা সাকসেস, যেটা একাদশ ভাব থেকে দেয়। তাই আপনার জীবনে কতটা কী জায়গা রয়েছে, সাকসেস কতটা পেতে পারেন। হয়তো আপনি প্রচুর পরিশ্রম করছেন, কিন্তু সেই অনুযায়ী আপনার জীবনের সেই সাকসেসটা আসছে না। কেন আসছে না, কী কারণে আসছে না, এগুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খ বিচারের জায়গা রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে জীবনের সাকসেস তো বিভিন্ন ক্ষেত্রে হতে পারে, বিভিন্ন ওয়েতে হতে পারে। বিভিন্ন আপনার ক্ষেত্রে আপনার কী ধরনের সাকসেস। একটা জাতক জাতিকার যে ছোটোর থেকে পড়াশোনা করছে, তার জীবনের একটা নির্দিষ্ট যে লক্ষ্য রয়েছে, সে তার প্রত্যেকটা ক্লাসে যত ভালো রেজাল্ট করতে পারে। কিন্তু এই পড়াশোনার শেষের পর একটা জাতক জাতিকার যেটা লক্ষ্য থাকে, সে তার কর্মজীবনে প্রবেশ করে, অর্থাৎ তার যে কেরিয়ার, সেই জায়গাটা যেন খুব ভালো জায়গা পায়। এবং তারপরে এই স্টেপ বাই স্টেপ সবগুলোই আসে, এবং তারপরে তার আর্থিক জায়গা যেন আস্তে আস্তে স্বাবলম্বী হয় এবং ভালো হয়। এবং তারপরে তার বৈবাহিক জীবন, অর্থাৎ তার বিবাহের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কতটা ভালো হবে, বিবাহের সঠিক যোগ আসবে কিনা, বা সঠিক যোগ পেয়েও সেক্ষেত্রে সেই যোগটা কাজে লাগাতে পারবে না। কেন দেখবেন অনেক জাতক জাতিকারা রয়েছেন যে বিবাহে তার কেরিয়ারটা জায়গা ভালো রয়েছে, তো সে ভালো চাকরি করছে, কিন্তু বিবাহ হতে চাইছে না, বা বিবাহিত জীবনে গিয়ে সমস্যা তৈরি হচ্ছে। আবার বিবাহ হয়ে গেছে, দেখা গেলো কিন্তু সেখানেও যে জীবনের একটা নির্দিষ্ট যে স্বাদ, মাতৃত্ব যে সুখ, সেটা অনেক দাম্পত্য, অর্থাৎ অনেক দাম্পতিরাই কিন্তু এটা এখনও পেয়ে ওঠেনি, অর্থাৎ পায়নি। অর্থাৎ এটাও কিন্তু একটা জীবনের নির্দিষ্ট দিশা বা একটা সাকসেস, যেটা সন্তান আসছে না। তাহলে এইগুলো প্রত্যেকটা স্টেপ। আবার দেখা গেলো যে স্বামী স্ত্রীর মধ্যে সেই সম্পর্কের জায়গাটা কিন্তু ঠিক নেই, অর্থাৎ এখানে একটা সমস্যা তৈরি হয়। অর্থাৎ প্রত্যেকটা, আমি প্রথমেই যেটা আলোচনা করতে গেলাম, যে আমাদের জীবনের যেটা চাওয়া পাওয়া, সেটা যদি আমি সঠিকভাবে না পাই, তাহলে আমাদের মধ্যে বিষণ্ণতা তৈরি হয়। এবং এর জন্য বেশ কিছু গ্রহ দায়ী রয়েছে। কারণ প্রত্যেকটা স্টেপ, একটা স্টুডেন্ট থেকে আরম্ভ করে বিশেষ করে স্বামী স্ত্রী বা ধরুন বৈবাহিক জীবনের যে জায়গাগুলো, সেগুলো প্রত্যেকটা গ্রহ আমাদেরকে কিন্তু ইন্ডিকেশন করে। এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে বিভিন্ন ধরনের, কারণ কিন্তু বিভিন্ন পূজা পাঠ, এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ক্রিয়া। কারণ আপনার ক্ষেত্রে কোন সমস্যা রয়েছে, সেই সমস্যার কিভাবে তার প্রতিকার প্রতিবিধান হবে, সেটাও কিন্তু নির্দিষ্ট না, নির্দিষ্ট যে কানেকশান অনুযায়ী যে প্রতিকার প্রতিবিধান, শাস্ত্রীয় প্রতিকার প্রতিবিধান রয়েছে, সেটা সেই জন্য আমি বারবার বলি যে তিথি নক্ষত্র দেখে এই কাজগুলো করতে হবে। তিথি নক্ষত্র কিন্তু যথেষ্ট গুরুত্বও রয়েছে। তাই একটা জাতক জাতিকার দেখা গেলো সন্তান আসছে না, বা একটা জাতক জাতিকার দেখা গেলো বিবাহ হচ্ছে না, বিবাহের ক্ষেত্রে বাধা তৈরি হচ্ছে, বা একটা জাতক জাতিকার দেখা গেলো বিবাহিত জীবনে বহু কষ্টের মধ্যে রয়েছে। দেখা গেলো বিবাহিত জীবনটা এমন একটা ছন্ন ছাড়া জায়গা তৈরি হয়ে গেছে, জীবনের সুখ শান্তি সমৃদ্ধি এটা আপনার চাওয়া পাওয়ার জায়গা রয়েছে, কিন্তু আপনি পাচ্ছেন না। এবং এর জন্য যে গ্রহগুলো বিশেষ বিশেষ গুরুত্ব রয়েছে, সেটা হচ্ছে এক শুক্র গ্রহ, আর এক হচ্ছে মঙ্গল গ্রহ। তাই শুক্র এবং মঙ্গল কতটা আপনার ক্ষেত্রে ভালো জায়গায় আছে সেটা দেখতে হবে। কারণ একটা অর্থাৎ দাম্পত্য জীবনে মঙ্গল যদি মেয়েদের ক্ষেত্রে পীড়িত হয়ে যায়, তাহলে তার ক্ষেত্রে সন্তান আসতে সমস্যা হয়। আর ছেলেদের ক্ষেত্রে শুক্র গ্রহটা যদি পীড়িত হয়ে যায়, তাহলে তার ক্ষেত্রে সন্তান আসতে সমস্যা হয়। তাহলে সন্তানের জায়গাটা কিন্তু এই ক্ষেত্রে সমস্যা তৈরি করে। তাছাড়াও কখনো কখনো পঞ্চম ভাব পীড়িত হয়ে গেলে এই জায়গাগুলো তৈরি হয়। আবার কখনো ছেলেদের ক্ষেত্রে শুক্র গ্রহটা কোনো নেগেটিভ গ্রহের সঙ্গে কানেকশন হয়ে গেলে, তো সেক্ষেত্রে সেই জাতক জাতিকা কোনো অন্য কোনো সম্পর্কে জড়িয়ে যায়, সেই সম্পর্ক তৃতীয় কোনো ব্যক্তির দ্বারা প্রতারিত হয়ে যায়। আবার মেয়েদের ক্ষেত্রেও কিন্তু শুক্র মঙ্গল কানেকশন বা রাহু কানেকশন, তাদের ক্ষেত্রে কিন্তু তাদের জীবনের কিন্তু
অনেক সময় টার্ন নিয়ে নেয়, অনেক সময় সমস্যার মধ্যে পড়ে যায়, অনেক সময় দাম্পত্য জীবন কিন্তু ছেদ পর্যন্ত হয়ে যায় কোনো তৃতীয় ব্যক্তির কারণে। তাহলে এই জায়গাগুলো আপনার ক্ষেত্রে যদি আছে তাহলে তার জন্য তার সঠিক প্রতিকার প্রতিবিধানের নির্দিষ্ট জায়গা রয়েছে। অনেক ক্ষেত্রে দেখবেন যে বিবাহের জায়গা রয়েছে, বিবাহ হচ্ছে না, লাস্টে গিয়ে আটকে যাচ্ছে। বিবাহের যোগ কেন হচ্ছে না, কি কারণ? যে সপ্তম ভাব থেকে বিবাহের যোগ দেয়, তাহলে সেই ক্ষেত্রে সেই জাতক জাতিকার সপ্তম ভাব পীড়িত হয়ে গেছে নাকি, সেটাকে একবার দেখেছেন? না তার জন্মছকের অশুভ কিছু গ্রহযোগ রয়েছে, তার জন্য তার বিবাহ হচ্ছে না। অশুভ গ্রহদোষ অনেক ক্ষেত্রে সমস্যা তৈরি করে, যেটা এক ব্যভিচারী, একটা ছন্নছাড়া বা মাঙ্গলিক দোষ, তার বিবাহিত জীবনের সমস্যা হয় বা বিবাহ হতে গেলে দেরি হয়ে যায় বা বিবাহ হতেই চায় না, লাস্টে গিয়ে দেখা গেলো তার জীবনে তার সন্ন্যাস জীবন তার মধ্যে চলে আসছে। তাহলে এই জায়গাগুলো দেখবেন যে অনেক সময় অনেক জাতক জাতিকা এখন বিবাহ করতেই চাইছে না ভয়ের কারণে, যে পরবর্তী জীবনে কি হবে। তাহলে এই জিনিসগুলো কিন্তু তৈরি হয়ে যায় তার জন্মছকের। সেই জন্য বারবার বলি, 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে আমাদের জীবনযাপন চলে। সেই রকমই এই জীবনযাপন যেমন চলে, তার সঙ্গে সঙ্গে গ্রহগত কানেকশান আমাদের কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে আমাদের জীবনের মানকে উন্নত জায়গায় নিয়ে যাওয়ার জন্য। সেই জন্য যে দশা অন্তর্দশা আমাদের জীবনকে সেক্ষেত্রে প্রভাবিত করে। আমাদের দশা, যে আপনি যে সময় জন্মগ্রহণ করেছেন সেই দশা অনুযায়ী আপনার জীবনযাপন চলে। আবার অনেকের ক্ষেত্রে হয়তো জন্মছক জানা নেই, আপনার ডেট অফ বার্থই আপনি জানেন না, আপনার সন্তান আসছে না, বা আপনার বৈবাহিক জীবন নিয়ে খুব সমস্যার জায়গা রয়েছে। আপনার ক্ষেত্রে আবার বিবাহ হতে গেলে বাধা তৈরি হচ্ছে। জেনে রাখুন, আপনার জন্মছকের একবার দেখে নিন আপনার, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে লিটিল ফিঙ্গারের যে সোজাসুজি টানা একদম নিচে, অর্থাৎ এই লিটিল ফিঙ্গার, এটা হচ্ছে কনিষ্ঠ আঙুল, এই কনিষ্ঠ আঙুলের থেকে এই পর্যন্ত যদি কোনো রকমের কোনো দাগ বেশি থাকে, তাহলে তাদের বৈবাহিক জীবন নিয়ে কোথাও না কোথাও সমস্যা থাকবে। এই জায়গার থেকে, অর্থাৎ এই লিটিল অর্থাৎ এখানে কনিষ্ঠ আঙুলের এইখানে শেষ, এইখান থেকে, অর্থাৎ এই যে এখান থেকে যেটা শুরু হয়েছে কনিষ্ঠ আঙুলটা, এখান থেকে এই পর্যন্ত এই জায়গাটার মধ্যে যত কাটাছেঁড়া থাকবে, অর্থাৎ বহু দাগ থাকবে, তাদের ক্ষেত্রে বৈবাহিক জীবন নিয়ে বিভিন্ন সমস্যা থাকবে। এবং কারো কারো ক্ষেত্রে তাদের সন্তান, মেয়েদের ক্ষেত্রে বেশি থাকলে তাদের সন্তানের স্থান কিন্তু সমস্যা তৈরি হয়ে যায়। আবার ছেলেদের ক্ষেত্রে জানবেন যে আপনার ক্ষেত্রে যদি এই জায়গাটা বেশি দাগ থাকে, বিভিন্ন ধরনের সমস্যা থাকে, তাহলে আপনার ক্ষেত্রে আপনার বৈবাহিক জীবন সমস্যা থাকবে। তাহলে এগুলো যাদের, কারণ আমি দেখেছি অনেকের 70 দশকের আগে যাদের জন্মগ্রহণ করেছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকের ডেট অফ বার্থ জানা নেই, অনেকের সময় জানা নেই, কিন্তু তাদের হাতের রেখা বলে দেবে তাদের জীবনের কি আছে না আছে। তাই সন্তান আসছে না, বিবাহ হচ্ছে না, বা বিবাহিত জীবনের সমস্যা তৈরি হয়ে আছে, বা বিবাহের ক্ষেত্রে বিবাহিত জীবনে কোনো এমন কিছু সঙ্গদোষ আপনাদের জীবনটাকে ছাড়খাড় করে দিচ্ছে, বা বিবাহিত জীবনে আপনি আপনার শ্বশুর বাড়ির থেকে আপনি অত্যাচারিত হচ্ছেন, তার জন্য প্রতিকার প্রতিবিধানের একটা নির্দিষ্ট ক্ষণ আসতে চলেছে আগামী দিনে। কারোর ক্ষেত্রে হয়তো মাঙ্গলিক দোষ রয়েছে, বিবাহের ক্ষেত্রে বাধা হয় বা বিবাহিত জীবনে সমস্যা হয়, তাদের জায়গাও কিন্তু আগামী দিনে খুব পাওয়ারফুল একটা কানেকশান আসতে চলেছে, যেটা শিবরাত্রি। যে শিবরাত্রি যোগে এখানে বলা হয় শিব এবং পার্বতীর বিবাহ হয়েছিল ওই নির্দিষ্ট দিনে, অর্থাৎ শিবের সঙ্গে পার্বতীর বিবাহ হয়েছিল এখানে। অর্থাৎ শিবকে ইঙ্গিত করা হচ্ছে মঙ্গলের সঙ্গে, অর্থাৎ শিব মঙ্গলকে ইঙ্গিত করে, অর্থাৎ প্রত্যেক মানুষের মধ্যে মঙ্গল সূচনা রয়েছে, প্রত্যেক মানুষের মধ্যে শিবের অবস্থান রয়েছে, এবং এই শিবলিঙ্গ অর্থাৎ এখানে মঙ্গলের একটা প্রতীককে ইঙ্গিত করা হয়, এবং প্রত্যেক মানুষের মধ্যে সেই মঙ্গলের প্রতীক অবস্থান রয়েছে, প্রত্যেক মানুষের মধ্যে মঙ্গল সূচনার জায়গা রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে ওই নির্দিষ্ট দিনে শিবের সঙ্গে শক্তির মিলন হয়েছিল, এবং শিব শক্তির মিলনে সৃষ্টি হয়েছিল, সেটাকেই ইঙ্গিত করা হচ্ছে। এবং এই সৃষ্টির কারণ এখানে আপনারা জানেন যে ওই নির্দিষ্ট তিথিতে শিব কিন্তু তাণ্ডব নৃত্য চালিয়েছিল, এটাও কিন্তু তার উল্লেখ রয়েছে শিবপুরাণ।
এবং সেই তাণ্ডব নৃত্য কিন্তু সৃষ্টির বিনাশ হতে চলেছিল, তখন কিন্তু সেখানে সেই শক্তির সম্মিলিত জায়গায় তারপরের থেকে সৃষ্টি তৈরি হয়। এবং এখানে বলা হচ্ছে যে এখানে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায়, কারণ প্রত্যেক মাসের প্রত্যেক বছরের ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে আমরা কি না শিবের পুজো করে থাকি বা শিবরাত্রি পালন করি। সেদিনকে সারা রাত জেগে আমরা কি করি না শিব এবং পার্বতীর উপাসনা করি। সেক্ষেত্রে আমরা 4টে প্রহর ধরে 4 প্রহরে 4 বার শিবলিঙ্গর পুজো করে থাকি ওই দিন। এবং সেক্ষেত্রে যারা বিবাহিত তারাও করেন তাদের সংসারে উন্নতির জন্য, যাদের বিবাহ হয়নি তারা তাদের আগামী জীবনটা যাতে খুব উন্নতময় হয়, তাদের চাওয়া পাওয়া, তাদের স্বামীর জায়গা, তাদের আগামী দিনের বিভিন্ন ক্ষেত্রে শান্তির জায়গা, সেই জায়গাগুলো যেন ভালো হয়, তার জন্য কিন্তু বহু মানুষ সেক্ষেত্রে কিন্তু তারা পুজো করেন। এবং কুমারী মেয়েরা তারাও কিন্তু এই নির্দিষ্ট দিনে আগামী দিনের যাতে ভবিষ্যৎটা ভালো হয় এবং শিবের মতো, আমরা অনেক ক্ষেত্রে কিন্তু কথিত আছে যে শিবের মতো বর পাওয়ার জন্য তারা কিন্তু শিবের মাথায় আবার শিবলিঙ্গে জল ঢালেন। এবং এর সঙ্গে সঙ্গে যাদের সন্তান আসছে না তারাও কিন্তু নিষ্ঠার সঙ্গে এখানে শিবলিঙ্গে বা শিব পার্বতীর পুজোয় কিন্তু তারাও অংশগ্রহণ করে এবং তারা কিন্তু তাদের কিন্তু সেই আশা আকাঙ্ক্ষা সেক্ষেত্রে কিন্তু সেখানে জানায়। কারণ এখানে এই নির্দিষ্ট তিথিতে শিব এবং শক্তির এখানে শক্তি ইঙ্গিত করা হচ্ছে, সেটা পার্বতী মা পার্বতীর সঙ্গে, অর্থাৎ সেই শক্তির মিলন হয়েছিল এবং সেখানেই সৃষ্টি তৈরি হয়েছিল। এবং এক্ষেত্রে সেই জন্য বলা হচ্ছে যে এই নির্দিষ্ট দিনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তিথি। তাই এই নির্দিষ্ট তিথিতে যে বিষয়গুলো নিয়ে আজকের আলোচনা, যে সন্তান আসছে না, বিবাহ হচ্ছে না, বিবাহিত জীবনের সমস্যা, এবং কারো ক্ষেত্রে দেখা গেলো খুব অসম্ভব সমস্যার মধ্যে পড়ে গেছেন, সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন না, বা শারীরিক কোনো সমস্যার জায়গা রয়েছে, যাদের ক্ষেত্রে হয়তো শরীর স্বাস্থ্য খুব ভালো যাচ্ছে না, তাদের জন্য কিন্তু এটা খুব একটা নির্দিষ্ট তিথি বলতে পারেন। এবং এই শিব পুরাণ অনুযায়ী এই রাত্রে শিব এবং সৃষ্টির স্থিতি এবং প্রলয়ের মহাতাণ্ডব হয়েছিল, নৃত্য করেছিল, এবং শিব আবার এই রাত্রেই শিব এবং পার্বতী তাদের বিবাহ হয়েছিল। আবার এই রাত্রেই বলছে এর বিশেষ করে যে বিশেষ অর্থ রয়েছে এই যে কাহিনীগুলোর, তার মধ্যে বলা হচ্ছে পুরুষ এবং আদি শক্তি বা প্রকৃতি, অর্থাৎ এখানে বলছে পুরুষের সঙ্গে প্রকৃতির মিলন হয়েছিল এই শিবরাত্রিতে। এবং এই শিবরাত্রিতে শিব তার জীবন, অর্থাৎ বলা হচ্ছে যে মঙ্গলময় জীবনকে কিন্তু সে কিন্তু অর্থাৎ আমাদের জীবনে যে পাপ আমরা সবসময় বিভিন্ন ক্ষেত্রে জ্ঞানত বা অজ্ঞানত আমরা অনেক ধরনের পাপ করে থাকি, তাই সেই পাপ থেকে মুক্তি লাভ পাওয়ার জন্য কিন্তু এই নির্দিষ্ট তিথিটা বলা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ তিথি। এবং এখানে বিশেষ করে বলা হচ্ছে যে আমরা যে পুজো করে থাকি, দেখবেন শিবলিঙ্গের পুজো করার কিন্তু নির্দিষ্ট কিছু তিথি এবং কিছু নিয়ম রয়েছে। বিশেষ করে 3টে পাতাযুক্ত বেলপাতা, 3টে যে পাতার 3টে ফলক থাকবে, এবং নিখুঁত সেই বেলপাতা শিবলিঙ্গের ওপর কি না সাদা চন্দন মাখিয়ে সেই শিবলিঙ্গের ওপর দেওয়া হয়। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে বোটার দিকে যে শক্ত যে একটা পয়েন্ট থাকে, সেটা কিন্তু অবশ্যই কেটে আমরা শিবলিঙ্গের ওপর দিই। এবং শিবলিঙ্গের ওপর দেওয়া মানে এটা কিন্তু যথেষ্ট গুরুত্ব রয়েছে, কারণ আপনার যে চাওয়া পাওয়া সেই জায়গাটা শিবলিঙ্গের ওপর দিচ্ছেন, শিবের মহামন্ত্র উচ্চারণ করে দিচ্ছেন আপনার চাওয়া পাওয়ার জায়গাটার কিন্তু পরিপূর্ণতা আসার জন্য। এবং এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে এই নির্দিষ্ট তিথিতে আমরা যে ক্রিয়াগুলো করি, যে 4টে প্রহরে দুধ, দই, ঘি, মধু এবং চিনি, এই যে বিশেষ করে পঞ্চামৃত দিয়ে, এবং এই পঞ্চামৃতর মধ্যে দুধ কোনো প্রহরে দুধ দিয়ে করছি, কোনো প্রহরে দই দিয়ে করছি, এবং কোনো প্রহরে ঘি দিয়ে করছি, কোনো প্রহরে কিন্তু মধু দিয়ে করছি। তাহলে এই যে জিনিসগুলো, এই দ্রব্যগুলো আমরা এক একটা প্রহরে আমরা এক একটা দ্রব্যগুণ দিয়ে শিবের অভিষেক করছি। এগুলো প্রত্যেকটার কিন্তু খুব গুরুত্ব রয়েছে। আমরা অন্য বিষয়ে আলোচনা করব অন্য
এপিসোডে নিয়ে এগুলোর আলোচনা করব যে এগুলোর প্রত্যেকটার কী গুরুত্ব রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে বিশেষ করে আমাদের জন্মছকের অনেক সময় দেখবেন যে হঠাৎ করে কোনো দুর্ঘটনার একটা যোগ রয়েছে, বা কোনো কোনো ক্ষেত্রে দেখা গেলো যে আপনার শরীর স্বাস্থ্য এমন অবস্থা তো চলছে যে কোনো কারণে হয়তো আপনি সেই রোগ থেকে মুক্তি পাচ্ছেন না, বা আপনার অসুস্থতা লেগেই আছে। আজকে ঠান্ডা লাগা, কালকে জ্বর, কালকে পরশু দিনে এই সমস্যা, একের পর একটা সমস্যা রয়েছে। এবং সেক্ষেত্রেও কিন্তু বলা হচ্ছে এই নির্দিষ্ট তিথিতে আপনি যদি শিবের অভিষেক করতে পারেন নির্দিষ্ট ক্রিয়ার মাধ্যমে, সেক্ষেত্রেও কিন্তু আপনি ভালো থাকতে পারবেন। কারণ বলা হয় যে শিবের অভিষেক করার জন্য বিরাট কিছু আড়ম্বরের প্রয়োজন নেই, বিশাল কিছু একটা করবেন সেটা কিন্তু শিব চায় না। শিব তিনি অ্যাকচুয়ালি কিন্তু শ্মশানে অবস্থান করেন, এবং সেই জন্য তিনি কিন্তু বলা হচ্ছে যে যদি আপনার মধ্যে ভক্তি, শ্রদ্ধা, নিষ্ঠা এগুলো যদি থাকে তাহলে আপনি শিবকে পেতে পারেন। শিবের কিন্তু যে মহিমা, শিবের আশীর্বাদ আপনি পেতে পারেন, এবং সেই অনুযায়ী যদি আপনি শিবের পুজো করে থাকেন তাহলে অবশ্যই আপনার জন্য শুভত্ব তৈরি হবে। এবং এর সঙ্গে সঙ্গে আরও বলি, কারণ এই যে নির্দিষ্ট তিথি, সেক্ষেত্রেও কিন্তু এই অর্থাৎ বলা হয় যে মাতা পার্বতী তিনি কিন্তু অনেক তপস্যার পরে সেই শিবকে কিন্তু সেখানে ওই নির্দিষ্ট তিথিতে পেয়েছিলেন। কারণ তার পুনর্জন্ম, এগুলো আরও অন্যান্য জন্মবৃত্তান্তর বিভিন্ন শিবপুরাণে বিভিন্ন কাহিনী রয়েছে, কিন্তু তার এই জন্ম পাওয়ার পর সে কিন্তু শিবকে পাওয়ার জন্য বিভিন্ন ধরনের তপস্যা করেছেন, বিভিন্নভাবে নিষ্ঠার সঙ্গে শিবকে সে কিন্তু স্মরণ করেছেন, এবং তারপরেই কিন্তু একসময় সেখানে সশরীরে তিনি সেখানে উপস্থিত হয়েছেন, এবং সেই নির্দিষ্ট তিথিতে তাদের বিবাহ হয়েছে। সেই জন্য আমি বারবার বলবো যে নিষ্ঠা, ভক্তি এবং বিশ্বাস এইগুলো যদি আপনার থাকে তাহলে অবশ্যই আপনি আপনার জীবনের যে নির্দিষ্ট লক্ষ্য রয়েছে সেই নির্দিষ্ট লক্ষ্য আপনি পেতে পারেন। আর বারবার বলি যে তিথি নক্ষত্র দেখে এবং এই প্রতিকার প্রতিবিধান, যেমন আপনার ক্ষেত্রে যেমন বলছিলাম যে আপনার ক্ষেত্রে হয়তো সন্তান আসছে না, আপনার ক্ষেত্রে দেখা হলো বিবাহের যোগ আসছে কিন্তু বিবাহ হচ্ছে না। কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিবাহের যোগাযোগ অর্থাৎ বিবাহ হয়ে গেছে কিন্তু বৈবাহিক জীবন খুব কষ্টকর, দুঃখের জায়গা রয়েছে। আবার দেখা গেল যে আপনার ক্ষেত্রে বিবাহিত জীবনে এমন কিছু সঙ্গদোষ আপনাদের জীবনটাকে নষ্ট করে দিয়েছে, কোনো তৃতীয় ব্যক্তির দ্বারা আপনি আপনার জীবনটাকে কিন্তু সমস্যাময় জায়গায় তৈরি হয়ে গেছে, বা আপনার মধ্যে সমস্যা তৈরি হচ্ছে। তাহলে এই যে জায়গাগুলো রয়েছে এগুলোর সঠিক প্রতিকার প্রতিবিধান রয়েছে এই নির্দিষ্ট তিথি। কারণ অনেকের ক্ষেত্রে বিবাহ হচ্ছে না, তার অনেক দোষ থাকতে পারে। তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ জানেন আপনারা যে অষ্টম মাঙ্গলিক দোষ, যে অষ্টম মাঙ্গলিক দোষ থাকলে পরে অনেক ক্ষেত্রে বিবাহ হতে চায় না। অনেক সময় দেখা গেলো মাঙ্গলিক দোষের কারণে ডিভোর্স পর্যন্ত হয়ে যেতে পারে। তাহলে এটা বৈবাহিক জীবনে একটা কষ্টকর পরিস্থিতি তৈরি হয়, যাতে না হয় তার জন্য এই উপযুক্ত সময় সেক্ষেত্রে সেই প্রতিকার প্রতিবিধানের, যদি মনে করেন প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন নেবেন তাহলে অবশ্যই যোগাযোগ করুন। কারণ আমি বারবার বলে থাকি যে সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। তাই যদি মনে করেন যোগাযোগ করবেন অবশ্যই বুকিং নম্বরে ফোন করে নেবেন। আমার চেম্বারগুলো একটু বলে দিই, প্রত্যেক রবিবার দিন কাঁচরাপাড়া চেম্বার রয়েছে, প্রত্যেক রবিবার কাঁচরাপাড়া চেম্বার, এবং সেক্ষেত্রে দুপুর 2টোর থেকে 4টে পর্যন্ত 6টা পর্যন্ত চেম্বার চলে। দুপুর 2টোর থেকে 6টা পর্যন্ত প্রত্যেক রবিবার কাঁচরাপাড়া পাবেন। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস, নাম লিখিয়ে নেবেন এবং ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস আসবেন, অবশ্যই আপনারা সহযোগিতা পাবেন। এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেক সোমবার ব্যারাকপুর স্টেশনের কাছেই কিন্তু আপনারা চেম্বারে পাবেন, এবং সেক্ষেত্রেও কিন্তু 12টার থেকে 4টে পর্যন্ত চেম্বার চলবে। এবং ওই সোমবারে 5টার থেকে 8টা পর্যন্ত আপনারা চেম্বার পাবেন কিন্তু শ্রীরামপুর চেম্বার, এবং শ্রীরামপুরে সেখানে কিন্তু সেটাও স্টেশনের কাছাকাছি। এবং এর সঙ্গে প্রত্যেক মঙ্গলবার আপনারা পাবেন কি না কালীঘাট লেক মার্কেট, অর্থাৎ রাসবিহারী এভিনিউতে যে লেক মার্কেট রয়েছে সেই লেক মার্কেটের ঠিক পিছনে সৌভাগ্য চক্র, এখানে মঙ্গলবার সন্ধ্যাবেলা পাবেন। আপনারা নাম লিখিয়ে নেবেন অবশ্যই, এবং ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস প্রত্যেক চেম্বারের জন্য।
এবং বুধবার করে আপনারা হাওড়া ময়দানে চেম্বার রয়েছে, হাওড়া ময়দান 5টা থেকে 8টা পর্যন্ত পাবেন। এবং কখনও বুধবার করে কিন্তু আপনারা মেচেদাতেও পাবেন, মেচেদায় ফার্স্ট হাফে পাবেন এবং সেকেন্ড হাফে হাওড়া পাবেন, হাওড়া ময়দানে পাবেন। তাছাড়াও কিন্তু শনিবার করে বর্ধমান, কখনো তারাপীঠ, কখনো বহরমপুরে পাবেন শনিবার করে। কারণ এই নির্দিষ্ট চেম্বারগুলো আপনারা জানেন নির্দিষ্টভাবে এবং অনেক পুরনো চেম্বার এবং একই জায়গায় আপনারা পাবেন। এবং তার সঙ্গে সঙ্গে শনিবার করে কিন্তু নির্দিষ্ট যোগে তারাপীঠ মহাশ্মশানে বিভিন্ন ধরনের কাজগুলো সেখানে করা হয়। অর্থাৎ আপনারা কিন্তু ডেতে চেম্বার পাবেন এবং ইভিনিংয়ের পর থেকে কিন্তু শ্মশানের বিভিন্ন কাজ সেখানে করা হবে। আপনারা যারা যারা যোগাযোগ করেছেন বিগত দিনে, যাদের অলরেডি নাম এন্ট্রি আছে, তারা অবশ্যই যোগাযোগ করে নেবেন কখন যেতে হবে, কোন সময় যেতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে আপনারা কিন্তু আমার যে চেম্বার, তাছাড়াও কিন্তু গুয়াহাটিতে চেম্বার রয়েছে, গুয়াহাটিতে বেনারসে পাবেন, গুয়াহাটিতে পাবেন এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু শিলিগুড়িতে চেম্বার রয়েছে। কখন কোন চেম্বারে থাকছি নিচের স্কলের দিকে লক্ষ্য রাখুন, ওখানে নির্দিষ্ট করে লেখা রয়েছে এবং নির্দিষ্ট করে ওখানে বেশ কিছু সময় বিশেষ অফারও দেওয়া থাকে। কখন কি জিনিস পাচ্ছেন না পাচ্ছেন নিচের দিকে লক্ষ্য রাখলে আপনারা অবশ্যই সেই জিনিসগুলো নির্দিষ্ট সময়ে কিন্তু পাবেন যোগাযোগ করলে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে আমার কাজগুলো কিন্তু শুধুমাত্র আমার নিজ গৃহমন্দিরেই না, কারণ গৃহমন্দিরে আপনারা জানেন প্রত্যেক অমাবস্যার তিথিতে আমার নিজ গৃহমন্দিরে বিভিন্ন ধরনের কাজ হয়। এবং তাছাড়াও বলবো যে আমার এই নিজ গৃহমন্দিরে যে শিবরাত্রি যোগে বিভিন্ন ধরনের যে ক্রিয়া চলবে, পুজো চলবে, সেখানে হোম যজ্ঞ বিভিন্ন ধরনের কাজ হবে। এবং তারপরের দিন অমাবস্যার তিথি রয়েছে, কারণ এই 26 তারিখ এবং 27 তারিখ দুদিন কিন্তু সেখানে কাজ চলবে। আবার সেখানে কিন্তু সেটা নিজ গৃহমন্দিরেই হবে। এবং তার সঙ্গে সঙ্গে তারাপীঠ শ্মশানে যেমন কাজ হয়, তার সঙ্গে কামাখ্যাতেও কিন্তু কাজ হয়, কামাখ্যাতে কাজ হয়, বেনারসেও কাজ হয়। কারণ এক একজনের কাজের সমস্যা, এক একজনের তার জীবনের সমস্যা অনুযায়ী তার সঠিক প্রতিকার প্রতিবিধান তার নির্দিষ্ট স্থানে করা হয়। সেই জন্য যারা মনে করছেন যোগাযোগ করবেন, অবশ্যই নিচের যে বুকিং নাম্বারটা যাচ্ছে ওই বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে থাকি, এবং সেই অনুযায়ী আপনারা যোগাযোগ করে নিতে পারেন। কারণ আমি বারবার বলি সঠিক গাইডলাইন অর্থাৎ সঠিক প্রতিকার, আপনার সমস্যাটা কি নিখুঁতভাবে তার ক্যালকুলেশন করে বার করা এবং তার সঙ্গে সঙ্গে তার সঠিক প্রতিকার প্রতিবিধান দেওয়া, এবং তারপরে স্টেজ হচ্ছে সঠিকভাবে তার দিশা দেখানো, তার গাইড দেওয়া। তাই সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন একটা জাতক জাতিকা যদি ঠিকভাবে পায়, তাহলে অবশ্যই তার জীবনের যে নির্দিষ্ট লক্ষ্য অবশ্যই সে ফিরে পাবে, অবশ্যই সে পাবে। তাই জন্য বিগত দিনে বহু মানুষ তারা এসছে আমার কাছে তাদের বিভিন্ন সমস্যা নিয়ে, সেই সমস্যার সমাধান হয়ে আজকে তাদের ভালো জায়গায় রয়েছে। তাই আজকে শুনতে থাকুন যে বিগত দিনে যে সকল মানুষগুলো যারা এসছিল আজকে কতটা ভালো রয়েছে তাদের জায়গায় দাঁড়িয়ে, তাদের মুখ থেকে শুনুন। আর সকলে খুব ভালো থাকবেন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো হোক এই শুভকামনা জানাই। এবং তার সঙ্গে সঙ্গে শিবরাত্রির তিথি মাথায় রাখুন, খুব গুরুত্বপূর্ণ তিথি এবং হিন্দু বা শিব পুরাণের একটা সবথেকে গুরুত্বপূর্ণ পুজো রয়েছে, গুরুত্বপূর্ণ তিথি রয়েছে, এই তিথিটাকে কাজে লাগান। সকলে খুব ভালো থাকবেন, নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নি তাদের কথা।
আমার বাবা 2021 সালে প্রথমবার স্যারের কাছে আসেন, আর মানে বাবার ব্যাপারে যে প্রেডিকশনগুলো করা হয় মানে প্রত্যেকটা প্রেডিকশন প্রচণ্ড অ্যাকিউরেট ছিল। তারপরে তো বাবার বিভিন্ন কাজে মানে স্যার হেল্প করেছেন, যেগুলোতে রেমিডি দিয়ে প্রত্যেকটা কাজই তারপর মানে খুব আমরা ফলও পেয়েছিলাম। তো তারপর মা আমায় নিয়ে আসে। আমার ব্যাপারেও স্যার যে প্রত্যেকটা প্রেডিকশন করে প্রত্যেকটাই এতটাই অ্যাকিউরেট ছিল, মানে অনেকটা অবাক করার মতোই অ্যাকিউরেট ছিল। আর মানে মনে হয়েছিল আরও আগে আসলেই ভালো হতো, আরও অনেক কিছু বেটার হতে পারতো। কিন্তু তারপরে যখন রেমিডি নেওয়ার পরে আর প্রচণ্ড অনেক রকম ফল পেয়েছি আমি, আমার মা, আমার বাড়িরও সবাই এসেছে, মানে সবাই অনেক ভালো ফল পেয়েছি। আর মানে স্যার শুধুমাত্র ফলের দিক থেকেই না, এখানে এসে পুজো দিয়ে স্যারের ব্যবহারও খুব ভালো। আর মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তিনি মানে খুব অ্যাটেন্টিভ, খুব ভালোভাবে শোনেন, প্রত্যেকটা জিনিসের সেভাবেই সলিউশন দেয়। তো আমি এসে তো খুব ভালো ফল পেয়েছি। আপনারা যদি দেখে থাকেন, আসবেন, মানে অবশ্যই ফল পাবেন। স্যারের কাছে আমি 2019 সাল থেকে আসছি। তো আমি স্যারের কাছে এসে আমি স্যারের যা প্রেডিকশন ছিল সবগুলোই মিলে গেছে এবং হুবহু আমার কিছু না বলার আগেই উনি সব কিছু বলে দিয়েছিলেন। তাই জন্য আমি ফল পেয়েছি বলে আমি ওনার কাছে এত দূর কাঁচরাপাড়াতে এসেছি। দাদার কাছে এসে আমি আমার নিজের সংসারের যা দায়িত্ব ছিল, অসুবিধা ছিল, সেই সবগুলোও আমি পেয়েছি। কি কাজকর্ম ছিল না, সেই সব কাজকর্মগুলোও আমি নিজের এতে পেয়েছি, সব কিছু পেয়েছি। যেখান থেকে যা আমি ঋণ করেছিলাম সেগুলোও আমি আজ শোধ করতে পেরেছি। নিজেকে অনেক সংসার থেকে আমি মুক্ত হতে পেরেছি সব কিছু করে। আমি সোমনাথ মজুমদার কল্যাণীতে থাকি। আমি গৌতম বাবুর কাছে দীর্ঘদিন ধরে আসি। ওনার ব্যবহার, ওনার কার্যক্রম আমার জীবনের জন্য যথেষ্ট প্রভাব বিস্তার করেছে। বিশ্বাস করি, ভরসা করি এবং ভবিষ্যতে ওনার মত অনুযায়ী চলতে পারবো। আপনার নাম? আমার নাম ছায়া গুপ্তা। কোথা থেকে আসেন? আমি ভদ্রেশ্বর থেকে এসেছি। এখানে এসে কোনো উপকার পেয়েছেন? প্রচুর উপকার পেয়েছি। আমার যে কোনো সমস্যা ছিল, সমস্যার সমাধান হয়েছে এবং আমি ছাড়া আদার্স অন্য কারোকে নিয়ে এসেছি, তারাও উপকার পেয়েছেন বা পাচ্ছেন। আগামীকালও যারা আসবেন তারাও উপকার পাবেন। আপনাদেরকে অনুরোধ করছি, যার যে কোনো সমস্যা আছে এসে গৌতম শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন। আপনার নাম? আমার নাম সুচিত্রা দাস। আমি পায়রাডাঙ্গা থেকে এসেছি। এখানে কিভাবে এলেন? এখানে একজন আমাকে খবর দিয়েছিল, আমার সঙ্গে চেনা পরিচিত, সে এসেছিলেন। তা আমাকে বললো যাও, ইনি এখানে গেলে কাজ হবে। তার সূত্র ধরেই আসা এখানে। উপকার পেয়েছেন? হ্যাঁ, আমি এসেছি আমার 2 ছেলের জন্য, আমার নিজের জন্য। আছি, ভালো আছি। তার মানে আপনি যার রেফারেন্সে এসেছেন তিনি প্লাস আপনি, আপনারা সবাই উপকৃত হয়েছেন, তাই তো? হ্যাঁ, উপকৃত আছি। আপনার নাম, কোথা থেকে এসেছেন? শিবানী কর্মকার। আমি দমদম অঞ্চল থেকে এসেছি, মানে বাঙুর থেকে এসেছি। এখানে কিভাবে জানতে পারলেন? আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা। উনি হাতিবাগানেও বসেন, সেখানেই আমি গিয়ে যোগাযোগ করেছি আর কি। যোগাযোগ করার পর আমি ওনার বাড়ি কাঁচরাপাড়ায় এসেছি ওই রটন্তী কালী পুজোর উপলক্ষে পুজো পাঠে যোগদান করার জন্য। আমার এসে বেশ ভালো লেগেছে। ওনার এখানে সবাই কি বলবো, ভক্তি সহকারে মানে নিজের ওনার উনি যা বলেন মোটামুটি ভালোই উপকার হয় মানুষের। শুনেই আমি এসেছি। আমিও প্রথম এলাম, এসে দেখছি চারিদিকে জনসমুদ্র থেকে খুব ভালো লাগছে। আশা করি আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা নিশ্চয়ই কার্যকরী হবে, এই আশা রাখি আর কি ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি দীর্ঘ 5 বছর ধরে গৌতমদার কাছে আসি। আমি যখন প্রথম এখানে এসেছিলাম আমার ব্যবসায় প্রচন্ডভাবে ক্ষতি হয়েছিল, কোনো উন্নতি ছিল না, নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল। তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি। আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইসগুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই। ফলে আজ থেকে 5 বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস, সেই লস থেকে আমি প্রচন্ড ভালোভাবে রিকভারি শুরু করিনি, আমি সাকসেস পেয়েছি। এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না, আমি না শুনে নিজের মতন করে করেছিলাম, ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল। এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মেলে সাকসেসের মাধ্যমে। আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি, যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে, খুব উন্নতি লাভ করেছে।
করেছে। এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধু বান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে, আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য। তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো। তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। নমস্কার, আমি জয়িতা গুহ। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে, যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন। তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি, যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি। মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাঁচরাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি। এসে দাদাকে আমার সমস্যা সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল। সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে। প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সেপ্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখন অসুবিধা হচ্ছে তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাঁচরাপাড়া চেম্বার। কাছাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা, পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে। না, আপনার কাজে গেলেই বলতে আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য। এর আগে আমি অনেক জায়গায় গিয়েছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি। তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম। দেখে বিভিন্ন ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিলো যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতে এর থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন। ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। নমস্কার, আমি পিয়ালি মণ্ডল বলছি। আমি গত 6 মাস ধরে খুব সমস্যার মধ্যে ছিলাম। এত সমস্যার মধ্যে ছিলাম যে আমি কি করবো ঠিক করতে পারছিলাম। ভীষণ ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলাম। তো এই সময় আমার এক ফ্রেন্ড ডক্টর গৌতম শাস্ত্রীর কথা বললেন যে ওনার কাছে যেতে পারিস, ওনার কাছে গেলে তো সমস্যাগুলো হয়তো সমাধান উনি করে দিতে পারে।
তো আমি ওর ফ্রেন্ডের কথা অনুযায়ী একদিন ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এলাম। ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আসার পরে তো আমার সমস্যাগুলো বলার আগে উনি দেখে আমাকে আমার সমস্যাগুলো সব বলে দিল যে কি হবে, কি হচ্ছে না হচ্ছে, আমি কিসের জন্য এত সমস্যার মধ্যে রয়েছে। তো উনি বললো যে সঠিকভাবে যদি একটি রেমেডি ধারণ করা যায় তাহলে হয়তো সমস্যার সমাধানগুলো হতে পারে। তো আমি ওনার কথাই অনুযায়ী সঠিক রেমেডি ধারণ করলাম। রেমেডি ধারণ করার পরে দেখলাম যে আমার সমস্যাগুলো আস্তে আস্তে সমাধান হয়ে যাচ্ছে। তো আমরা এখন আগের থেকে অনেক ভালো আছি, ভীষণ ভালো আছি, ভীষণ ভালো রাখছি, পরিবারও সবাই ভালো আছে। আমার যে সমস্যাগুলো হচ্ছিল সেগুলো আর হচ্ছিল না। তো উনি আমার অনেক উপকার করেছেন, গৌতম শাস্ত্রী, ডক্টর গৌতম শাস্ত্রী আমার অনেক উপকার করেছেন। তো আমি চাইবো যে আপনারাও আসুন, আপনারা এসেও আপনাদের সমস্যাগুলো বলুন যে আপনাদের কি কি সমস্যা হচ্ছে না হচ্ছে, যাতে আপনাদের পাশেও উনি দাঁড়াতে পারে, আপনাদের সমস্যাগুলো যাতে উনি সমাধান করতে পারে। আমি চাইবো যে আগামী দিনগুলোতেও ডক্টর গৌতম শাস্ত্রী যেন আমার পাশে এরকমভাবে থাকে, আমার সমস্যাগুলো যেন সমাধান করতে পারে। আমি আর অসংখ্য 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 ধন্যবাদ জানাই ডক্টর গৌতম শাস্ত্রীকে যে উনি এইভাবে আমার পাশে থেকেছেন, আমাকে একটা সমস্যার সমাধান করেছেন। অসংখ্য 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 ধন্যবাদ। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটাই জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে কষ্টের মধ্যে আছে তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। দেরি কেন? চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।